সুপ্রিয় শ্রোতা, স্বাগতম জানাচ্ছি আজকের অডিও বুকে। গত পর্বের পর থেকে আজকে এখান থেকে শুরু করেছি। যারা গত পর্ব শুনতে পারেনি কিংবা শোনার ইচ্ছা আছে, তারা আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দেয়া থাকবে, আলাদা প্লেলিস্টের লিঙ্কও দেয়া থাকবে, সেখান থেকে শুনে নিতে পারবেন। শুরু করছি আজকের পর্ব। জাহানারা ইমাম ও শেখ হাসিনা। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার মাঝে সহযোগিতা সম্প্রীতি দূরের কথা, বরং বৈরিতা এবং হিংসা আগের চেয়ে আরও তীব্র হলো। এই সুযোগে স্বাধীনতা বিরোধী মৌলবাদী রাজনৈতিক দল জামাতে ইসলামী তাদের নেপথ্যের মূল নেতা যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজমকে জামাতে ইসলামীর আমির বানায়। এর প্রতিবাদে এবং যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজম সহ সকল যুদ্ধাপরাধীর বিচার দাবিতে 1992 সালের 11ই ফেব্রুয়ারি শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির নামে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি নতুন সংগঠন গড়ে তুললেন এবং আন্দোলন শুরু করেন। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা এই নতুন সংগঠনের আন্দোলন কর্মসূচিতে জনগণ ব্যাপক সাড়া দিল। নতুন প্রজন্ম শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্ব ও কর্মসূচিতে দারুণ উৎসাহ ও আস্থা নিয়ে অংশগ্রহণ করতে থাকলে বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অস্থির ও উত্তেজিত হয়ে ওঠেন। তিনি কেবলই বলতে চান, জাহানারা ইমাম নতুন দোকান খুলেছে, নতুন ব্যবসা ধরেছে, নেত্রী হতে চায়, জননেত্রী হতে চায়, ব্যবসার জায়গা পায় না, মুক্তিযুদ্ধের নাম নিয়ে ব্যবসা শুরু করেছে। মোটরসাইকেল আরোহী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলে, নেত্রী কি বলছেন আপনি? সমগ্র জাতি জানে জাহানারা ইমাম শহীদ জননী। একাত্তরের মুক্তিযুদ্ধে তার ছেলে রুমি শহীদ হয়েছে, তিনি শহীদ জননী, আর আপনি একই বলছেন? বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উত্তেজিত হয়ে বলেন, রাখো তোমার শহীদ জননী। ও কিসের শহীদ জননী? ওর ছেলে রুমি লুটপাট করতে যেয়ে নিজেদের গুলিতেই মারা গেছে। ওর স্বামী 71 সালে যুদ্ধের সময় আর্মিদের সাপ্লাই করত। মোটরসাইকেল আরোহী বলে, এ কি বলছেন নেত্রী? এসব কথা জনসমক্ষে বললে হিতে বিপরীত হবে। বঙ্গবন্ধু কন্যা বলেন, এই জন্যই তো দম বন্ধ করে চুপ করে আছি এবং তোমাদের বলে রাখছি, তোমরা এগুলো বাইরে বলবে। ওরা ধানমন্ডি 32-এর রাস্তায় ঢুকতেই ডান দিকের কোনায় প্রথম দ্বিতীয় তলা বাড়িতে থাকতো। আমাদের বাড়ির পূর্ব দিকে প্রথম বাড়িটায় থাকতো। জাহানারা ইমামদেরও পাকিস্তানি আর্মিরা পাহারা দিয়ে রাখতো। জাহানারা ইমামের জামাই পাকিস্তানি আর্মিদের সাপ্লাই করত। ওই সময় প্রচুর টাকা পয়সা কামিয়েছে এরা। এরা এখন এসেছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে। আসলে এসেছে আমার নেতৃত্ব দখল করতে। আমি নির্বাচনে হেরেছি, এই সুযোগে তলে তলে খালেদা জিয়ার সাথে লাইন করে জননেত্রী হওয়ার পরিকল্পনায় আছে জাহানারা ইমাম। আর তাই গোলাম আজমের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ইত্যাদি নানা কথার আড়ালে নেত্রী হওয়ার খায়েশ আছে। তোমরা এর থেকে সাবধান থাকবে এবং আমাদের সকল কর্মীদের সাবধান রাখবে, কেউ যেন জাহানারা ইমামের খপ্পরে না পড়ে। মোটরসাইকেল আরোহী প্রশ্ন, নেত্রী আপনি কি জাহানারা ইমামের ঘাতক দালাল নির্মূল কমিটি কর্মসূচিতে যাবেন না? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জবাব দেন, সে আমি যাব বা না যাই, তোমরা যাবে না, আর আওয়ামী লীগের কোনো কর্মীকে যেতে দেবে না, বুঝো না? আমার তা ইচ্ছা না থাকলেও অনেক জায়গায় যেতে হয়। জাহানারা ইমামের মুক্তিযুদ্ধের নামে দেওয়া কর্মসূচিতে হয়তো আমি কৌশলগত কারণে যাব, কিন্তু তোমরা যাবে না। গোলাম আজম ও শেখ হাসিনার বৈঠক। শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির আহ্বায়িকা হিসেবে ঘাতক গোলাম আজম সহ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গণ আদালত গঠন করেন। 1992 সালের 26শে মার্চ স্বাধীনতা দিবসে শহীদ জননী জাহানারা ইমামের সভাপতিত্বে গণ আদালত ঘাতক যুদ্ধাপরাধী গোলাম আজমকে 10টি অভিযোগে ফাঁসির রায় দেয়। গণ আদালতে দেওয়া গোলাম আজমের ফাঁসির এই রায় কার্যকরী করার জন্য শহীদ জননী জাহানারা ইমাম সরকারের কাছে আহ্বান জানালে এবং গণ আদালত এই রায় কার্যকর করার দাবিতে আন্দোলনের কর্মসূচি দিলে যুদ্ধাপরাধী গোলাম আজম শেখ হেলাল উদ্দিন এর ইন্দিরা রোডের বাসায় বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে গোপন বৈঠকে বসে। এই বৈঠকের সিদ্ধান্ত হয় ঘাতক গোলাম আজম ও তার দল জামায়াত ইসলামী আর বিএনপির লেজুরবৃত্তি না করে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে সর্বতোভাবে সমর্থন ও সাহায্য সহযোগিতা করবে এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সাথে মিলে খালেদা জিয়া ও বিএনপি সরকারের পতন আন্দোলন করবে। বিনিময়ে জননেত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজমের ফাঁসি কার্যকরের দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা গণ আন্দোলন এবং গণ আদালত নস্যাৎ ও বানচাল করার দায়িত্ব নেন। সেই থেকে ঘাতক গোলাম আজম আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মাঝে গড়ে ওঠে গোপন নিবিড় ঐক্য ও সম্পর্ক। 1992-এর হিন্দু মুসলিম রায়ট। 1992 সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ। বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সার্কের চেয়ারম্যান। সার্কভুক্ত 7টি রাষ্ট্রের শীর্ষ সম্মেলন ঢাকায়। 7 জাতির শীর্ষ সম্মেলনের দিনক্ষণ স্থান ঠিক করা হয়েছে। সার্কের চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়া শীর্ষ সম্মেলন উদ্বোধন করবেন। শীর্ষ সম্মেলন উপলক্ষে কোন কোন রাষ্ট্রের সরকার প্রধানগণ আসতেও শুরু করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাও এখনও ঢাকায় পৌঁছাননি। এর মধ্যে ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা বা হিন্দু মুসলিম রায়ট শুরু হলো। সঙ্গে সঙ্গে
বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জরুরি ভিত্তিতে মোটরসাইকেল আরোহীকে ডাকলেন। মোটরসাইকেল আরোহী 29 নং মিন্টুর রোডে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বাসায় উপস্থিত হলে বাবুর্চি বীরেশ দৌড়ে এসে খবর দেয় যে আম্মা এখনই আপনাকে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু ভবনে যেতে বলেছেন। মোটরসাইকেল আরোহী 32-এ পৌঁছালে সঙ্গে সঙ্গে জননেত্রী শেখ হাসিনা তাকে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি রুমে ডেকে বললেন, সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও, অর্থাৎ সাম্প্রদায়িক দাঙ্গা। মোটরসাইকেল আরোহী বলে, এটা ঠিক হবে না। নেত্রী বলেন, ঠিক ঠিক তোমার ভাবতে হবে না, রায়ট লাগাতে বলছি, তুমি লাগাও। মোটরসাইকেল আরোহী বললেন, এটা আপনি বলেন কি? আমি আরো রাত দিন পরিশ্রম করে পাড়ায় মহল্লায় যুবকদের সতর্ক করে রেখেছি যাতে হিন্দুদের উপর কোনো প্রকার আক্রমণ না হয়, আর আপনি বলছেন রাইট লাগিয়ে দিতে? নেত্রী বললেন, হ্যাঁ আমি বলছি তুমি রাইট লাগাও। মোটরসাইকেল আরোহী বললেন, না নেত্রী, এটা নীতির বিরুদ্ধ কাজ। নেত্রী রাগান্বিত হয়ে বললেন, রাখো তোমার নীতিস্ফীতি, আমি যা বলেছি তাই করো। আমি তোমার নেত্রী না, তুমি আমার নেতা। আমাকে যদি নেত্রী মানো তাহলে আমি যা বলবো তাই করতে হবে। মোটরসাইকেল আরোহী বললেন, আপনি তো আমাদের নেত্রী, আপনি যা বলবেন তাই তো শিরোধার্য। তবে হিন্দুদের উপর আক্রমণ করলে হিন্দুরা আর দেশে থাকবে না, সবাই চলে যাবে। আর এই হিন্দুরা তো আমাদেরই লোক, আমাদেরই রিজার্ভ ভোটার। নেত্রী বলেন, রাখো, যাবে কোথায়? যাবার জায়গা নেই, তুমি রাইট লাগাও। মোটরসাইকেল আরোহী বলে, হিন্দুরা ভারতে চলে গেলে ভারত থেকে যে মুসলমান আসবে সেই মুসলমান সবাই হবে ধানের শীষ, মানে বিএনপি। এটা কি ভেবে দেখেছেন নেত্রী? নেত্রী বলেন, আরে বোকা, সার্ক সম্মেলন বন্ধ করতে হবে না? কয়েকদিন পরেই সার্ক সম্মেলন, খালেদা জিয়া সার্ক সম্মেলন উদ্বোধন করবে। ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরসিমা রাও এখনো আসেননি, এই তো সুযোগ। এখনই রাইট লাগিয়ে দিয়ে সার্ক সম্মেলন পণ্ড হয়ে যাবে। তাছাড়া জাহানারা ইমাম যেভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তাকেও তো সাইজ করতে হবে। জাহানারা ইমাম আমার নেতৃত্বের প্রতি হুমকি। যেভাবে সে দিনকে দিন মুক্তিযুদ্ধের ধারক বাহক হয়ে যাচ্ছে তা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাকে আর ছাড় দেওয়া যাবে না। এই সুযোগেই জাহানারা ইমামকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে। এক ঢিলে দুই পাখি, সার্ক সম্মেলন পণ্ড, জাহানারা ইমাম সাইজ। তুমি রাইট লাগাও, হিন্দুদের উপর হামলা করো। এদেশের সকল হিন্দুরা এখন জাহানারা ইমামের পিছনে চলে গেছে। ঢাকায় রায়ট বা হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর দায়িত্ব দেওয়া হলো মোটরসাইকেল আরোহীকে, এবং সিদ্ধান্ত হলো 29 মিন্টু রোড বিরোধী দলীয় নেত্রীর বাসায় এবং ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনের টেলিফোন ব্যবহার না করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চাচাতো চাচা বঙ্গবন্ধু ট্রাস্টের মহাসচিব শেখ হাফিজুর রহমানের বাসায় টেলিফোন থেকে ঢাকার বাইরের জেলাগুলোতে হিন্দু মুসলমান রায়ট লাগানোর নির্দেশ দেওয়া হবে। খালেদা জিয়া সরকার যাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কর্তৃক রায়ট লাগানোর পরিকল্পনা টের না পায়, সেজন্য এই সতর্কতা। বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরিকল্পনা ও সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত গতিতে হিন্দু মুসলমান রায়ট লাগানোর জন্য সারা ঢাকা শহরের সকল গুন্ডা বদমাইশ এবং সন্ত্রাসীরা হাতে নগদ 5 লক্ষ টাকা তুলে দেওয়া হলো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মসূচি বাস্তবায়ন করার জন্য প্রথমে যাওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূর্ব পাশে অবস্থিত শিববাড়ি মন্দিরে। সেখানে দেখা গেল লুটেরা আর সুযোগ সন্ধানীদের জটলা। এই জটলাকারী লুটেরা সুযোগ সন্ধানীদের হাতে সঙ্গোপনে একাধিক 100 টাকার করকরে নোট গুজে দিয়ে বলা হলো, ভারতে মুসলমানদের খুন করা হয়েছে, মুসলমান নারীদের ইজ্জত আর ধন সম্পদ লুট করে নেওয়া হয়েছে, আর আমরা বাংলাদেশের মুসলমানরা চুপচাপ চেয়ে চেয়ে দেখছি, শুনছি। যান, শুরু করেন, নেন, লুট করে নেন। বলার সঙ্গে সঙ্গে সুযোগ সন্ধানী লুটেরা হৈ হৈ করে মহা উৎসবে শিববাড়ি মন্দিরে লুটপাট শুরু করে দিল। সেখান থেকে চলে আসা হলো ঢাকেশ্বরী মন্দিরে। সেখানেও উৎসুক সুযোগ সন্ধানী লুটেরাদের জটলা। এখানেও নগদ টাকা আর একই কায়দায় বক্তৃতা এবং ঢাকেশ্বরী মন্দির লুট। এরপর এলো রামকৃষ্ণ মিশন। নগদ অর্থ আর বক্তৃতায় কাজ হলো। রামকৃষ্ণ মিশনে লুটপাট শুরু হলো। তারপর যাওয়া হলো পুরান ঢাকায় তাঁতিবাজার, শাঁখারীপট্টি, বাংলা বাজার, মালাকাটোলা, মিলব্যারাক, গুসাইবাড়ি, নারিন্দা, টিকাটুলি, ইসলামপুর ইত্যাদি জায়গায়। কিন্তু না, এটা পুরনো ঢাকা, এখানে সবাই পরিচিত, এখানে বক্তৃতা দেওয়া যাবে না। এখানে শুধু টাকার উপর দিয়ে কাজ চালিয়ে যেতে হবে। বিভিন্ন মাস্তান, সন্ত্রাসী ও নেশাখোর গ্রুপকে প্রচুর টাকা দেওয়া হলো। টাকায় কথা বলল। পুরাতন ঢাকায় হিন্দুদের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘরে লুটপাট আরম্ভ হলো। ঘণ্টা 3-4 পরে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সারা ঢাকা শহরে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বা রায়ট লাগিয়ে দেওয়ার সফল সংবাদ দিলে তিনি বেজায় খুশিতে আপ্লুত হয়ে ওঠেন। এই তো কাজের ছেলে, তুমি না হলে কি হয়? তাই তো আমি তোমাকে খুঁজি। সামনের নির্বাচনে তোমাকে আমি মুকসেদপুর থেকে এমপি বানাবো, গোপালগঞ্জের মুকসেদপুর কাশিয়ানী আসন। সারা দেশে হিন্দু মুসলমান রাইট শুরু হলো। ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাও ঢাকা এলেন না। সার্ক সম্মেলনে পণ্ড হলো। 10 ডিসেম্বর 1992 সাল, বৃহস্পতিবার। ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রী শহীদ জননী জাহানারা ইমামের ডাকে গণ আদালত কর্তৃক ঘোষিত যুদ্ধাপরাধী গোলাম আজমের ফাঁসির রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে হিন্দু সম্প্রদায় যোগদান করল না। মাত্র কয়েকদিন আগে ঘটে যাওয়া হিন্দু মুসলমান রায়টের কারণে যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজমের ফাঁসির রায়ের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে হিন্দু সম্প্রদায় যোগদান করবে না, এটা প্রায় নিশ্চিত ছিল। আর সেই কারণে
ভবনে ঘাতক দালাল নির্মূল কমিটি ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির নেত্রী শহীদ জননী জাহানারা ইমাম আর আগে থেকে আমরা যারা মুক্তিযোদ্ধা আমাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ করে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে 10 ডিসেম্বরের মানববন্ধন কর্মসূচিতে যোগদান করার আহ্বান জানান। একজন মুক্তিযোদ্ধা হিসেবে শহীদ জননীর আহ্বানে সাড়া না দিতে পারিনি। তাছাড়া হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি আমাদের মর্মে মর্মে আঘাত করেছিল। এজন্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে না জানিয়ে আমরা একমাত্র শিশুকন্যা স্বর্ণলতা ও প্রিয়তমা স্ত্রী ময়নাকে সঙ্গে নিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করি। মানববন্ধন কর্মসূচিতে পরের দিন 11 ডিসেম্বর 1992 সাল শুক্রবার দৈনিক ভোরের কাগজ ও দৈনিক আজকের কাগজের প্রথম পাতায় বড় করে আমাদের ছবি ছেপে লিড নিউজ করে। ভোরের কাগজ ও আজকের কাগজের এই ছবি দেখে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভীষণ রেগে যান এবং টেলিফোনের মাধ্যমে আমাকে জরুরি তলব করেন। সকাল 10টা নাগাদ 29 মিন্টু রোডে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বাসভবনে পৌঁছে কাঠের সিঁড়ি দিয়ে দোতলায় ব্যালকনিতে উঠে দেখি বঙ্গবন্ধু কন্যা গম্ভীর হয়ে বেতের চেয়ারে বসে আছেন। আমাকে দেখেই ভোরের কাগজ ও আজকের পত্রিকা দুটি আমার দিকে ছুঁড়ে মেরে উত্তেজিত হয়ে বললেন, এই তোমাদের বিশ্বাস, মুখে এক কথা আর কাজে আর এক। পত্রিকা দুটি হাতে নিলাম এবং এই প্রথম সপরিবারে পত্রিকায় নিজেদের ছবি দেখে বুঝে ফেললাম ঘটনা অনেক খারাপ। আজ কপালে অনেক খারাপই আছে। শেখ হাসিনা বলতে লাগলেন, নেতৃত্বের প্রতি এই তোমাদের আস্থা, এই বিশ্বাস, এই আনুগত্য, যেখানে আমি নিজে জাহানারা ইমামের কর্মসূচিতে তোমাদের অংশগ্রহণ করতে নিষেধ করেছি এবং অন্য কর্মীরা যাতে অংশগ্রহণ করতে না পারে তার দায়িত্ব তোমাকে দিয়েছি, সেখানে তুমি নিজেই কোন আক্কেলে বউ বাচ্চা নিয়ে হাজির হলে? জাহানারা ইমাম পছন্দ হয়, জাহানারা ইমামকে নিয়েই থাকো, আমার দিকে আর আসো না। আমি চুপ করে ভাবছি এখন কি বলা যায়। মাথায় একটা বুদ্ধি এলো। ধীরে ধীরে বললাম, নেত্রী আমি কিছু বলতে চাই, তুমি আবার কি বলবা? তোমার আবার কি বলার আছে বলো। নেত্রী, আমরা তো আসলে মেয়ের জুতা কেনার জন্য এলিফ্যান্ট রোডে যাচ্ছিলাম, কিন্তু আপনার নির্দেশ পালন করার জন্য একটু আগেই বেরিয়েছিলাম এবং প্রেস ক্লাব এসে অন্তত 300 কর্মীকে কানে কানে জাহানারা ইমামের এই কর্মসূচিতে যোগ না দেওয়ার আপনার নির্দেশ জানিয়ে বিদায় করেছি। কিন্তু ফটো সাংবাদিক খপ্পর থেকে বাঁচতে পারলাম না। তারা নাছোড়বান্দা, ফটো না তুলে ছাড়লই না। আসলে এই মানববন্ধন কর্মসূচির ফটো না, কৃত্রিমভাবে তোলা এই ছবি। মাত্র কয়েকদিন আগে রায়ট হয়ে গেল, মৌলবাদীরা সক্রিয়। দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমি বউ বাচ্চা নিয়ে জাহানারা ইমামের মানববন্ধন কর্মসূচিতে যাব? আমার কি মাথা খারাপ হয়েছে? আমরা শুধু আপনার নির্দেশ পালন করার জন্য এই ঝুঁকি নিয়ে সেখানে গিয়েছি। তোমরা তো এই একই রকম কাজ করবা, হিতে বিপরীত করবা। তোমাদের নিয়ে যদি একটুও নিশ্চিন্ত থাকা যায়, বুঝা এবার ঠেলা। সবাই পত্রিকায় ছবি দেখবে শেখ হাসিনার নিজস্ব লোকেই জাহানারা ইমামের কর্মসূচিতে। এখন আর কাকে নিষেধ করবা না যাওয়ার জন্য? তোমাদের নিয়ে যত জ্বালা। শেখ হাসিনা ও গোলাম আজমের দ্বিতীয় বৈঠক। 30শে জানুয়ারি 1994 ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ও কমিশনার নির্বাচন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফকে ঢাকার মেয়র পদে মনোনয়ন দিয়েছে। তোড়জোড়ে নির্বাচনী প্রচার প্রপাগান্ডা এগিয়ে চলছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থেকে শুরু করে দলের সকল নেতাকর্মী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে মেয়র পদে মাস মার্কায় হানিফের জন্য ভোট চাইছে। অধিক রাত পর্যন্ত চলছে মিছিল এবং নির্বাচনী জনসভা। প্রতিটি পাড়া মহল্লা অলিতে গলিতে চলছে মেয়র কমিশনারের নির্বাচনের কাজ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, কমিউনিস্ট পার্টি সহ সকল রাজনৈতিক দল নির্বাচনী কাজে ভীষণ ব্যস্ত। ঢাকায় টান টান নির্বাচনী উত্তেজনা। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। 25শে জানুয়ারি সন্ধ্যাবেলায় ধানমন্ডি 8-এ রোডে বঙ্গবন্ধু চাচাতো ভাই শেখ হাফিজুর রহমান টোকনের বাসায় 71-এর যুদ্ধাপরাধী জামাত নেতা ঘাতক গোলাম আজমের সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দ্বিতীয় বৈঠক হয়। এই বৈঠকে ঘাতক গোলাম আজম মেয়র নির্বাচনে এমপি প্রার্থীকে সমর্থন না দেওয়ার আশ্বাস দিলে শেখ হাসিনাও রাজনীতিতে জামাতকে আক্রমণ না করার আশ্বাস দেন। নির্বাচন বাতিলের দাবি। আজ 30শে জানুয়ারি 1994 ঢাকায় প্রথমবারের মতো সরাসরি জনগণের ভোটে মেয়র নির্বাচন চলছে। সকাল 8টা থেকে বিরতিহীনভাবে বিকাল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। গত রাতেই জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আজ 30শে জানুয়ারি সকাল 6টায় 29 মিন্টু রোডে তার বাসায় হাজির হওয়ার জন্য। নির্দেশ মোতাবেক নেত্রীর বাসায় সকাল 6:45 হাজির হয়েছি। বঙ্গবন্ধু কন্যা ঘুম থেকে উঠলেন, একসঙ্গে নাস্তা করলেন। তারপর সকাল 6:45টায় তার লাল রঙের নিশান পেট্রোল জিপ গাড়িতে আমাদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। বঙ্গবন্ধু কন্যা প্রথমে গেলেন শহরে বাংলা নগরের রাজধানী হাই স্কুলে, তারপর গেলেন ধানমন্ডি বয়েজ হাই স্কুলে, এরপর গেলেন ধানমন্ডি 32-এ তার পিতার বাড়ি বঙ্গবন্ধু ভবনে। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে চা খেয়ে নিজের ভোটার স্লিপ নিয়ে চলে এলেন ঢাকা সিটি কলেজে ভোট দিতে। সিটি কলেজে ভোট দেওয়া শেষ করে আরও কিছু ভোট কেন্দ্র ঘুরে বেলা 11টা নাগাদ ফিরে এলেন 29 মিন্টু রোডে তার সরকারি বাসভবনে।
শেখ হাসিনা মিন্টু রোডের বাসভবনে ফিরে আসার ১০-১৫ মিনিটের মধ্যে এসে উপস্থিত হলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নওগাঁর আব্দুল জলিল। সভানেত্রী শেখ হাসিনাকে আব্দুল জলিল বলেন, নেত্রী, আমাদের অবস্থা ভালো না, আমরা নির্বাচনে জিততে পারবো না, আমাদের লোককে ভোট কেন্দ্র থেকে বের করে দিচ্ছে। আপনাকে তো আগেই বলেছি আওয়ামী লীগ হলো হরতাল আর আন্দোলনের দল, নির্বাচনের দল না। আপনি খামাখা নির্বাচনে যান। আব্দুল জলিলের কথা শেষ না হতেই এসে হাজির হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান এলজিআরডি মন্ত্রী জিল্লুর রহমান। জিল্লুর রহমানের পেছনে পেছনে এলেন প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক সহ অন্যান্য নেতৃবৃন্দ। একমাত্র আব্দুর রাজ্জাক ছাড়া সকল নেতৃবৃন্দই এক কথা, মেয়র নির্বাচনে ব্যাপক কারচুপি হচ্ছে, আমাদের কর্মীদের ভোটকেন্দ্র থেকে বের করে দিচ্ছে, নির্বাচন বাতিলের দাবি করা হোক, আন্দোলন করা হোক ইত্যাদি। প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বললেন, নির্বাচনে কারচুপি হচ্ছে, আমাদের কর্মীদের বের করে দেওয়া হচ্ছে। এটা কি আপনারা কেউ ভোটকেন্দ্র গিয়ে দেখেছেন? নেতারা কোনো প্রকার উত্তর দিলেন না, কোনো কথাও কেউ বলল না, সবাই চুপ। জননেত্রী শেখ হাসিনা বললেন, এটা আবার ভোট কেন্দ্র গিয়ে দেখতে হয় নাকি? ওরা তো ভোট কারচুপি করবেই, এখন না বললে একটু পরে করবে। কাজেই আমাদের নির্বাচন বাতিলের দাবি করতে হবে এবং এই ইস্যু নিয়ে বিএনপি সরকার পতন আন্দোলন করতে হবে, খালেদা জিয়া সরকারের পতন ঘটাতে হবে। সঙ্গে সঙ্গে টেলিফোন সেট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধান নির্বাচন কমিশনারকে ফোন করলেন। প্রধান নির্বাচন কমিশনারকে না পেয়ে অন্য একজন নির্বাচন কমিশনারকে নির্বাচন বাতিল করার কথা বললে নির্বাচন কমিশনার বিস্ময়ের সাথে বললেন, ম্যাডাম, নির্বাচন বাতিল তো দূরের কথা, কোনো ভোট কেন্দ্রের নির্বাচন স্থগিত করার মতো কোনো ইনফরমেশন এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। জবাবে জননেত্রী শেখ হাসিনা বললেন, আমাদের কাছে ইনফরমেশন আছে নির্বাচন কারচুপি হচ্ছে, আমি বলছি নির্বাচন বাতিল করেন। নির্বাচন কমিশনার বললেন, ম্যাডাম, আপনি কাইন্ডলি বলেন কোন কেন্দ্রে কারচুপি হচ্ছে, আমরা অবশ্যই তার ব্যবস্থা নেব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চিফ ইলেকশন কমিশনারকে বলবেন আমাদের ফোন করতে, একথা বলে ফোন রেখে দিলেন। এরপর প্রায় প্রত্যেক ঘন্টায় ঘন্টায় নির্বাচন কমিশনে নির্বাচন বাতিল করার দাবি জানিয়ে ফোন করা হলো। বিকাল 4টা নাগাদ একবার প্রধান নির্বাচন কমিশনার জননেত্রী শেখ হাসিনা নির্বাচন বাতিলের দাবিতে জবাবে বললেন, ম্যাডাম, আমি ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি, সামান্য গোলযোগের কারণে আমি কয়েকটি ভোট কেন্দ্রের ভোট স্থগিত করেছি। শেখ হাসিনা পুনরায় নির্বাচন বাতিলের দাবি করলে প্রধান নির্বাচন কমিশনার বললেন, ম্যাডাম, আমি নির্বাচন কমিশনে বসে নেই, আমি ভোট কেন্দ্রে সরাসরি গিয়ে নিজে নির্বাচন পর্যবেক্ষণ করেছি, আপনি নিশ্চিন্তে থাকুন, যে কোনো প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে আমি মোটেই পিছপা হব না। হ্যাঁ, আপনি নির্বাচন বাতিলের সিদ্ধান্ত নিন, আমি পরে আবার ফোন করব বলে শেখ হাসিনা ফোন রেখে দিলেন। এরপর প্রায় 15 বার ফোন করেও নির্বাচন কমিশনারকে পাওয়া গেল না, কিন্তু রাত 10টার সময় নির্বাচন কমিশনারকে পাওয়া গেল। প্রধান নির্বাচন কমিশনার ফোন ধরতেই শেখ হাসিনা উচ্চস্বরে বললেন, কি হলো, নির্বাচন বাতিল ঘোষণা দিলেন না? প্রধান নির্বাচন কমিশনার বললেন, ম্যাডাম, আমাদের কাছে যে ফলাফল এসেছে তাতে মেয়র পদে মাস মার্কে মোহাম্মদ হানিফ বিপুল ভোটে এগিয়ে রয়েছে, এখন আমরা কি নির্বাচন বাতিল ঘোষণা করব? শেখ হাসিনা বললেন, জি জি, কি বলেন? জি ম্যাডাম, এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী মেয়র পদে মাস মার্কা মোহাম্মদ হানিফ বিপুল ভোটে এগিয়ে রয়েছে এবং মোহাম্মদ হানিফের মেয়র হওয়া প্রায় নিশ্চিত। আমরা কি এই নির্বাচন ফলাফল বাতিল করব? তাই নাকি? না না, বাতিল করবেন কেন? আপনি খেয়াল রাখবেন যাতে এই ফলাফল উল্টে না যায়, আমি পরে আপনার সাথে যোগাযোগ করব। এরপর জননেত্রী শেখ হাসিনা টেলিফোন সেট বন্ধ করে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন, শুনলেন তো, হানিফ নাকি মেয়র হয়ে যাচ্ছে, এখন তো আমাদের নির্বাচন বাতিলের দাবি করা ঠিক হবে না, কি বলেন? জিল্লুর রহমান বললেন, দেখেন এটা আবার কোন চাল? আব্দুর রাজ্জাক বললেন, নেত্রী, নির্বাচন কমিশনে আমার একজন ঘনিষ্ঠ লোক আছে, আমি তার কাছে যে সঠিক খবর নিয়ে আসি। সভানেত্রী শেখ হাসিনা বললেন, তাই যান, আপনারা সকলে যান, যার যেখানে লোক আছে সেখান থেকে সঠিক খবরটা সংগ্রহ করেন। রাত তখন 12টা, সবাই চলে গেল, একমাত্র আব্দুর রাজ্জাক ছাড়া আর কোনো নেতাই রাতে আর ফিরে এলেন না। রাত 1টার দিকে আব্দুর রাজ্জাক মিন্টু রোডে এসে বললেন, সভানেত্রী হানিফ তো মেয়র হয়ে গেছে। নির্বাচন কমিশন দেশি বিদেশি সমস্ত নিউজ মিডিয়াতে হানিফ মেয়র হওয়ার ফলাফল পাঠিয়ে দিয়েছে, এখন হানিফ বেসরকারিভাবে ঢাকার মেয়র। সভানেত্রীকে সংবাদটা দিতে হয়, আপনি বসেন বলে উপরে গেলাম। সভানেত্রী শেখ হাসিনা ডিশ অ্যান্টেনায় হিন্দি ফিল্ম দেখছিলেন, তাকে আব্দুর রাজ্জাকের আসার সংবাদ আর হানিফ বেসরকারিভাবে মেয়র হওয়ার সংবাদ দিলে তিনি বললেন, হানিফের কপাল ভালো, আব্দুর রাজ্জাক দেখা করতে চাই। জানালে শেখ হাসিনা বললেন, দূর, ছবিটা জমে উঠেছে, এ সময় দেখা টেকা হবে না, তুমি বলে দাও আমি ঘুমিয়ে পড়েছি। তথাস্থ নেত্রী বলে নিচে এসে আব্দুর রাজ্জাককে বলা হলো, আপনি চলে যান, নেত্রী ঘুমিয়ে পড়েছেন, আজ আর উঠবেন না। আব্দুর রাজ্জাক চলে গেলে এরপর ফোন এলো প্রেসিডিয়াম সদস্য আব্দুস সামাদ আজাদের। সভানেত্রী আব্দুস সামাদ আজাদের ফোনের কথা বলা হলে তিনি ওই একই কথা বললেন, দূর, সিনেমাটা জমে উঠেছে, বলে দাও ঘুমিয়ে গেছি। এরপর থেকে যেই ফোন করুক বলে দেবে ঘুমিয়ে গেছি। এরপর থেকে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা যে রুমে বসে ডিশ অ্যান্টেনায় হিন্দি ফিল্ম দেখছে সেই রুম থেকেই হ্যান্ডসেট দিয়ে যেই ফোন করেছে তাকেই বলে দেওয়া হচ্ছে নেত্রী ঘুমাচ্ছেন। এই নিয়ে আবার জননেত্রী শেখ হাসিনা এবং উপস্থিত হিন্দি ফিল্ম দর্শকদের মাঝে হাসির রুল পড়ে গেল। শেখ হাসিনা এবং হানিফ। পরদিন বিকালবেলা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন,
কিরে এত লোক আসে যায়, এত ফুলের তোড়া, ফুলের মালা এত, কিন্তু হানিফকে দেখছি না, এখন পর্যন্ত একটা ফোনও করলো না, ব্যাপারটা কি, ঠিক আছে তো না ভাইগা টেকে গেল? এই মেয়র হওয়ার লোভে কিন্তু হানিফ স্বৈরাচারী জেনারেল এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়েছিল। এরশাদের কাছে চান্স না পেয়ে হানিফ মেয়র হওয়ার জন্য আবার আমার কাছে ফিরে এসেছে। আমি 1,37,00,000 টাকা খরচ করে হানিফকে মেয়র করেছি। তাড়াতাড়ি খোঁজখবর নাও, ফোন করো এবং একজন হানিফের বাড়ি গিয়ে দেখো আসল ব্যাপারটা কি। সদ্য নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের বাসায় ফোন করে বলা হলো, জননেত্রী বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হানিফ ভাইয়ের সঙ্গে কথা বলবেন। জবাবে মিসেস হানিফ বললেন তিনি অসুস্থ, এখন কথা বলতে পারবেন না। বললেন শীঘ্রই হানিফের বাসায় যাও, দেখো গিয়ে ঘটনা খারাপ। তখন সন্ধ্যা হয়ে আসছে, মেয়র হানিফের বাড়ি ছুটে যাওয়া হলো। মেয়র হানিফ তখন 10-12 জন লোকের সঙ্গে বসে কথা বলছেন। সেখানে শোনা গেল বিকেলে লালবাগ বিএনপি পরাজিত কমিশনার প্রার্থী আব্দুল আজিজ গুলি করে 7 জন লোককে হত্যা করেছে। জননেত্রী শেখ হাসিনা কথা বলতে চেয়েছেন বলায় মেয়র বললেন, নেত্রীকে আমার সালাম দিও, বলো আমার শরীরটা খুব খারাপ, আমি কথা বলতে পারছি না। শুধু লালবাগের খুনের জন্য আমি ওনাদের সাথে কথা বলছি। মেয়র হানিফের বাসা থেকে সোজা মিন্টু রোডে এসে বঙ্গবন্ধু কন্যাকে লালবাগের বিএনপি কমিশনার প্রার্থী আজিজ কর্তৃক 7 জনকে খুন করার সংবাদ দিলে বঙ্গবন্ধু কন্যা খুশিতে জিন্দেগি জিন্দেগি গান গাইতে থাকেন আর নাচতে থাকেন, রুমালে গ্লিসারিন। পরদিন সকালে লালবাগে নিহত 7 জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দেখতে যাওয়ার আগে বঙ্গবন্ধু কন্যা বলতে থাকেন, আমার রুমালে একটু গ্লিসারিন মেখে দাও। ওই যে নায়িকাদের অভিনয়ের সময় গ্লিসারিন দিয়ে চোখের পানি বের করে কান্নার অভিনয় করে, আমার রুমালে ওই রকমের গ্লিসারিন লাগিয়ে দাও, যাতে আমি লাশ দেখে রুমাল ধরতে চোখে পানি এসে যায়। একজন বলল, গ্লিসারিনের দরকার নেই, শুধু চোখে রুমাল ধরে রাখবেন, তাতে মনে হবে আপনি কাঁদছেন। আর আমরা ফটো সাংবাদিক ভাইদের বলে দেব ছবির নিচে আপনি কাঁদছেন ক্যাপশনটা লাগিয়ে দিতে। হাসপাতালের মর্গে নিহত 7 জনের লাশ দেখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চোখে রুমাল ধরলে সঙ্গে সঙ্গে সাংবাদিকগণ অসংখ্য ছবি তুলল। ছবি তোলা শেষে বঙ্গবন্ধু কন্যা গাড়িতে উঠলেন, গাড়ি চলতে শুরু করলো। তখনও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চোখে রুমাল। গাড়ির চালক ড্রাইভার বলল, আপা এখন রুমাল নামান, ফটো সাংবাদিক নেই। গাড়ির সকল আরোহী হেসে উঠল। জননেত্রী শেখ হাসিনা বললেন, ঠিক মতো দেখছো তো, কোনো সাংবাদিক নেই তো? না নেই। তাহলে আমি এবার রুমাল নামাই, আজ আমি বেশি খাবো। 29 নং মিন্টু রোডের বাসায় এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, ময়না খাওয়া দাওয়া বেশি করে এনেছো তো? লাশ দেখে এসেছি, লাশ, আজ আমি বেশি করে খাবো। তারপর তিনি জিন্দেগি জিন্দেগি গান গাইতে গাইতে নাচতে নাচতে লাগলেন। সত্যি তিনি অস্বাভাবিক রকমের বেশি খেলেন। এমনিতেই তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহতদের লাশ দেখে এসে স্বাভাবিকের চাইতে অনেক বেশি খেতেন, কিন্তু আজ খেলেন অস্বাভাবিকের চাইতে অনেক বেশি। টাকার ভাগ দিতে হবে। টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার পিতা, আওয়ামী লীগের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে গিয়ে মেয়র মোহাম্মদ হানিফের আনুষ্ঠানিক শপথ নেওয়ার দিনক্ষণ চূড়ান্ত করা হলো। ঢাকা থেকে বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ঢাকার মেয়র মোহাম্মদ হানিফকে সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় যাবেন এবং সেখানে বেসরকারিভাবে হানিফ মেয়র হিসেবে শপথ নেবেন। নির্দিষ্ট দিনে সকালবেলা সকলেই টুঙ্গিপাড়ায় যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু মেয়র হানিফ এলেন না, টুঙ্গিপাড়ায় যাওয়া হলো না। মেয়র হানিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন তিনি অসুস্থ। এরপর আর মেয়র হানিফ, শেখ হাসিনার বাসা, আওয়ামী লীগ অফিস কোথাও এলেন না। আনুষ্ঠানিকভাবে মেয়র পদে মোহাম্মদ হানিফ শপথ নিলেন, ঢাকার মেয়রের দায়িত্বভার নিলেন। হটলাইনের রেড টেলিফোনে প্রতিদিন 2-1 বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বললেন। প্রতিদিন না হলেও প্রায়ই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন এবং যুক্তি পরামর্শ করে সিটি কর্পোরেশন পরিচালনা করেন। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাকর্মী ও আওয়ামী লীগ অফিসের ত্রিসীমানায় আসেন না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা কপাল চাপড়ান আর বলতে থাকেন, নিমক হারাম বেঈমান, ওরে আমি 1,37,00,000 টাকা খরচ করে মেয়র করেছি, বেঈমান নিমক হারাম, যে আসে যাকে পান তার কাছে তিনি এ কথা বলতে লাগলেন। এরপর বলল, ঠিক আছে, হানিফ ভাই মেয়র হয়েছে, টাকা কামাবে, টাকা খাবে, খাক, আমরা তো আর ভাগ চাই না, কিন্তু দলের কাজ করবে না কেন? জবাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, কেন একা টাকা খাবে কেন? আমাদের ভাগ দিতে হবে। ওকে 1,37,00,000 টাকা খরচ করে মেয়র বানিয়েছি, তোমাদের হাত দিয়ে ওই টাকা খরচ করেছি। হানিফ তো এক পয়সাও খরচ করেনি, সব আমি করেছি। এখন হানিফ একা খাবে কেন? আমাদেরও ভাগ দিতে হবে, নইলে আমি শেখ হাসিনা একদিন ঠিকই এর প্রতিশোধ নেব। স্বামী স্ত্রী রাত ও কাটায়নি। 1994 সালের 28শে ডিসেম্বর শেখ হাসিনা জাতীয় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন। 29 নং মিন্টু রোডে সরকারি বাসা ত্যাগ করে ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িতে উঠলেন। ধানমন্ডির বাড়িটি প্রথম ও দ্বিতীয় তলা শেখ হাসিনার পরিত্যক্ত স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার নামে, আর তৃতীয় তলা শেখ হাসিনার নামে। শেখ হাসিনার অবহেলিত ও পরিত্যক্ত স্বামী বৈজ্ঞানিক ডক্টর ওয়াজেদ মিয়া এই বাড়িটি করার সময় দ্বিতীয় তলা করার পর টাকা ফুরিয়ে গেলে শেখ হাসিনার কাছে ধার চায়। তখন শেখ হাসিনা তৃতীয় তলা তার নিজের নামে লিখে দিয়ে তারপর ডক্টর ওয়াজেদকে টাকা দেন।
অবশ্য এই বাড়িতে ডক্টর ওয়াজেদ মিয়া আর শেখ হাসিনা একসঙ্গে একটি রাতও কাটায়নি। শুধু এই বাড়িতে কেন, 1981 সালের 17 মে শেখ হাসিনা বাংলাদেশ আসার পর থেকে 1997 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এর পরের অবস্থা জানা নেই যদিও, তথাপি বোঝা যায় পাঠক যেদিন পড়বেন সেদিন পর্যন্ত ধরে নিতে পারেন। এই 16-17 বছর একসঙ্গে স্বামী স্ত্রী হিসেবে রাত কাটানো তো দূরের কথা, এক বাড়িতেই কখনো থাকেননি। 1981 সালে 17 মে বাংলাদেশে আসার পর মাত্র কিছুদিন শেখ হাসিনা ডক্টর ওয়াজেদ মিয়ার মহাখালীস্থ সরকারি কোয়ার্টারে ছিলেন। শেখ হাসিনা যতদিন ডক্টর ওয়াজেদ মিয়ার সরকারি কোয়ার্টারে থেকেছেন ততদিন ডক্টর ওয়াজেদ মিয়া তার কোয়ার্টারে না থেকে সরকারি রেস্ট হাউসে থাকতেন। এরপর শেখ হাসিনা ধানমন্ডিস্থ তার পিত্রালয় বঙ্গবন্ধু ভবনে চলে আসেন। বঙ্গবন্ধু ভবন থেকে যান বিরোধী দলীয় নেত্রীর 29 মিন্টু রোডের সরকারি বাসভবনে। তখন শেখ হাসিনা এবং তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িটি ভাড়া দেওয়া ছিল। 1994 সালের ডিসেম্বর মাসে ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নং বাড়িটি ভাড়াটিয়াদের এক প্রকার জোর করে তাড়িয়ে দিয়ে খালি করা হয় এবং তারপর শেখ হাসিনা এই বাড়িতে আসেন। এই বাড়িতে থেকেই নানা আন্দোলন সংগ্রাম এবং নির্বাচনের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন করতোয়া বর্তমানে গণভবনে গিয়ে ওঠেন। শেখ হাসিনার এই দীর্ঘ 16-17 বছর জীবনে ডক্টর ওয়াজেদ মিয়া একটি রাতও শেখ হাসিনার সাথে কাটাননি। এমনকি 16-17 বছরের জীবনে শেখ হাসিনা ডক্টর ওয়াজেদ মিয়ার 16-17 বারও দেখা পর্যন্ত হয়নি। তবে হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে কদাচিৎ উদ্ভ্রান্তের মতো ডক্টর ওয়াজেদ মিয়া এসে হাজির হতেন, কিন্তু তিনি শেখ হাসিনার পক্ষ থেকে কোনো প্রকার আদর আপ্যায়ন পেতেন না। এমনকি সাধারণ সৌজন্যটুকুও শেখ হাসিনা ডক্টর ওয়াজেদ মিয়াকে দেখাতেন না। শেখ হাসিনা যখন বিরোধী দলীয় নেত্রী হিসেবে 29 মিন্টু রোডে সরকারি বাসায় থাকতেন, তখন এক ঈদের দিন সাধারণ দর্শনার্থীদের মাঝে সাধারণ মানুষের মতোই ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনার সঙ্গে ঈদ মুবারক জানাতে এলেন। কিন্তু শেখ হাসিনা আগত সকলের কুশলাদি বিনিময় করলেও তার স্বামী ডক্টর ওয়াজেদের সাথে কোনো প্রকার কুশলাদি বিনিময় দূরে থাক, ভ্রুক্ষেপই করলেন না, এমনকি তাকে বসতে পর্যন্ত বললেন না। ডক্টর ওয়াজেদ মিয়া কিছুক্ষণ করুণভাবে ফেল করে শেখ হাসিনার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে লন থেকে অসহায়ের মতো হাঁটতে হাঁটতে গেটের বাইরে চলে গেলেন। একমাত্র শেখ হাসিনা আর তার খুবই ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া এই জানলো না বুঝলো না এই ব্যক্তিটিকে। অনেকবার অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে মাসাধিককাল পরে থাকলেও শেখ হাসিনা একটিবারের জন্য তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়াকে দেখতে যেতেন না। অদ্ভুত চরিত্র, কর্ম ও ভাগ্য। শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনাকে দৈহিক নির্যাতন করতেন, মারধর করতেন। একথা শেখ হাসিনা অসংখ্যবার কেঁদে কেঁদে বলেছেন। শেখ হাসিনার কান্নায় ময়নার চোখে পানি ঝরেছে, কিন্তু কেন স্বামী তাকে মারতেন, দৈহিক নির্যাতন করতেন, এই কথা শেখ হাসিনা কখনোই বলেননি। এ এক অদ্ভুত চরিত্র, কর্ম ও ভাগ্যের অধিকারী শেখ হাসিনা। বিদেশ থেকে একমাত্র কন্যা পুতুল এসে মা শেখ হাসিনাকে ডাকে, এই যে বহুরূপী, তোমার তো রূপের শেষ নেই, এবার কি রূপ দেখাবে তুমি। শেখ হাসিনা কোনো কথা বললে সঙ্গে সঙ্গে মেয়ে পুতুল আত্মীয় স্বজন সকলের সামনে বলে ওঠে, এটা তোমার কত নম্বর রূপ। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাকে পুতুল বলে, খালা এটা তোমার বোনের কত নম্বর রূপ, তোমার বোন তো বহুরূপী, রূপের শেষ নাই তার। বঙ্গবন্ধু কন্যার জননেত্রী শেখ হাসিনা তৎক্ষণাৎ চুপ মেরে যান, কোনো কথা বলেন না। শেখ হাসিনা মেয়ে পুতুলকে তার নিজের বিয়ের প্রস্তাব দিলে কোনো রকম টালবাহানা না করে বিনা বাক্যে মুহূর্তের মধ্যে শটান এক পায়ে দাঁড়িয়ে রাজি হয়ে যায়। মনে হয় যেন কারো হাত ধরে মুক্তি পেতে চায় পুতুল। শেখ হাসিনাও জেনতেন পাত্রের কাছে পুতুলকে বিয়ে দিতে মুক্ত হতে চান। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিদেশে বসবাসরত পুত্র জয়কে ফোন করে দেশে এসে বেরিয়ে যেতে বললেন এবং আসার সময় তার জন্য একটা শাড়ি নিয়ে আসতে বললে পুত্র জয় সরাসরি অস্বীকার করে, ও সব শাড়ি টাড়ি আমি আনতে পারবো না। শেখ হাসিনা আবার উপস্থিত সকলকে বললেন, দেখ আমার সন্তান, দেখ আমার জন্য একটা শাড়ি আনতে বললাম, ছেলে আমায় সরাসরি না করে দিল। মা হিসেবে পুত্রকন্যার প্রতি শেখ হাসিনার আচার আচরণ কোনোদিন কোনো ত্রুটি চোখে পড়েনি, বরং মনে হয়েছে মা হিসেবে শেখ হাসিনার তুলনা নেই। তারপরও আশ্চর্য বিষয়, শেখ হাসিনার প্রতি তার পুত্রকন্যার কেন এরকম আচরণ। রাজাকারের ছেলের সাথে বিয়ে দেব না। শেখ হাসিনা তার কন্যা পুতুলের বিয়ে ঠিক করলে ধানমন্ডিস্থ বাড়িতে শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া এসে ক্ষিপ্ত হয়ে শেখ হাসিনাকে বলতে লাগলেন, মেয়ে কি তোমার একার, মেয়ে কি আমার না, তুমি রাজাকারের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছ। রাইফেল হাতে নিয়ে সে রাজাকারগিরি করেছে, মুক্তিযোদ্ধা মেরেছে, তার ছেলের সাথে আমি কিছুতেই আমার মেয়ে বিয়ে দেব না। তুমি আমার মেয়েকে ওই রাজাকারের ছেলের সাথে কিছুতেই বিয়ে দিতে পারবে না। জননেত্রী শেখ হাসিনা বললেন, আমি মেয়ে বিয়ে দেব, পারলে তুমি ঠেকাও। ডক্টর ওয়াজেদ বললেন, তাই বলে তুমি রাজাকারের ছেলের সাথে মেয়ে বিয়ে দিয়ে দিবে। বঙ্গবন্ধু কন্যা বললেন, কিসের আবার রাজাকার ফাজাকার, আমার আত্মীয়, এটাই বড় কথা, সাথে মরলে আত্মীয়রাই মরে। দেখনি ওই মুক্তিযোদ্ধারাই আমার বাপ মা ভাইদের কিভাবে মেরেছে,
আমি আমার মেয়েকে এখনই এখানে বিয়ে দিব, পারলে তুমি ঠেকাও। ডক্টর ওয়াজেদ মিয়া বললেন, তোমাদের সাথে তো আমি ঠেলাঠেলি করতে পারবো না, তবে আমি বলে দিচ্ছি আমার মেয়েকে যদি রাজাকারের ছেলের সাথে বিয়ে দাও তবে আমি এই বিয়ের সাথে নেই, বিয়েতে আমি আসবো না। আমি তোমাকে অনুরোধ করছি ও রাজাকারের ছেলে ছাড়া যেখানে খুশি সেখানে তুমি মেয়ে বিয়ে দাও, আমি তোমার সাথে থাকবো, কিন্তু রাজাকারের বংশের কাছে মেয়ে বিয়ে দিলে আমি থাকবো না। শেখ হাসিনা তার স্বামী ডক্টর ওয়াজেদের কথা রাখলেন না, তিনি তার ইচ্ছা মতো রাজাকারের ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দিলেন। সত্যি সত্যি ডক্টর ওয়াজেদ কথা পাকাপাকি পাকচিনি, গায়ে হলুদ এবং বিয়ে কোথাও আসলেন না। শুধু বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে মিনিট 3-4-এর জন্য এসে আবার খালেদা জিয়ার সঙ্গে চলে গেলেন। তিনি কারো কোনো সাথে কোনো কথা বললেন না, কেউ তার সঙ্গে কোনো কথা বলল না। বিয়ের খুঁটিনাটি থেকে শুরু করে যাবতীয় যা আয়োজন তার সিংহভাগই করতে হয়েছে আমাদের। এর উপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাবার ফুফাতো ভাইয়ের ছেলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস বাহাউদ্দিন নাসিমের বায়না তো ছিলই। ডেকোরেটর বিল, বাবুর্চি বিল, খানসামার বকশিস ইত্যাদি যখন যা প্রয়োজন হয়েছে বাহাউদ্দিন নাসিম তার সবকিছুই আমাদের কাছ থেকেই নিয়েছে। সব যান বের হন। বিয়ের অনুষ্ঠানে বিয়ে পড়ানোর জন্য কাজীর সামনে একটি মাইক লাগানো হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হঠাৎ সেই মাইক নিয়ে বিয়ের অনুষ্ঠানে আগতদের ঢালাওভাবে ধমকে সুরে বলতে লাগলেন, সব যান বের হন, কি পেয়েছেন, তামাশা পেয়েছেন, এখনই এই জায়গা থেকে চলে যান, নইলে অসুবিধা হবে। বঙ্গবন্ধু কন্যার মুখে মাইকে এই ধরনের কথা শুনে উপস্থিত সবাই হতবিহ্বল, কিংকর্তব্যে বিমূঢ় হয়ে যায় এবং অনেকেই আগা মাথা না বুঝে অনুষ্ঠান থেকে চলে যেতে শুরু করলে ময়না তাড়াতাড়ি জননেত্রীর কাছে এই কথার অর্থ কি জানতে চাইলে শেখ হাসিনা বলেন, দাওয়াত ছাড়াই অনেকে এসেছে, তাদের জন্য আমি এই কথা বলেছি। এরপর ময়না নিমন্ত্রিত অতিথিদের অনেকের বোঝাবার চেষ্টা করেছে, কিন্তু ফল হয়নি। অধিকাংশ নিমন্ত্রিত অতিথি না খেয়ে চলে যান। বিয়ের সকল অনুষ্ঠান শেষ, সকলে চলে গেছে, শুধু বর আর বরের আত্মীয় স্বজনরা রয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার কন্যা পুতুলকে বরের গাড়িতে তুলে দিয়ে ময়নাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তারপর জননেত্রী শেখ হাসিনা ময়নাকে বললেন, ময়না আজ আর তুমি আমাকে ছেড়ে যেও না। বিয়ের অনুষ্ঠানস্থল সংসদ ভবন চত্বর থেকে শেখ হাসিনার সঙ্গে আমাদের একমাত্র সন্তান 5 বৎসরের স্বর্ণলতাকে সাথে নিয়ে ধানমন্ডি 5 নম্বর রোডে শেখ হাসিনার 54 নম্বর বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে বাইরের কাপড় পাল্টে সবাইকে নিয়ে মাটিতে গোল হয়ে বসে শেখ হাসিনা ময়নাকে বললেন, ময়না তোমরা যা করলে তোমাদের ঋণ জীবনে শোধ করা যাবে না, কোনোদিন তোমাদের ভোলা যাবে না, কোনোদিন তোমাদের ভুলবো না। আমাদের মেয়ে স্বর্ণলতাকে দেখিয়ে বললেন, ও তো পেটে থেকেই আমাকে ভালোবাসে। অবশ্য এসব কথা শেখ হাসিনা আজ নতুন বলছেন না, এর আগে অনেকবার এসব কথা বলেছেন। 1,37,00,000 টাকা। 1995 সাল 10 জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে রামমোহন দাসের নামে রেজিস্ট্রি করা লাল রঙের নিশান পেট্রোল জিপে করে ফিরে আসছেন শেখ হাসিনা। তার সঙ্গে পাশে বসে আছে একজন মাত্র সঙ্গী, ড্রাইভার জালাল গাড়ি চালাচ্ছে। ড্রাইভার জালাল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জিজ্ঞেস করলেন, আপা মেয়র হানিফ এলো না ফুল দিতে? শেখ হাসিনা জবাব দিলেন, কে জানে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার জন্য ওকে কম ফোন করিনি, ওর কাছে কম লোক পাঠায়নি, তারপর বেমানটা আসেনি, শয়তানটা পাত্তাই দেনি। 1,37,00,000 টাকা খরচ করে নিমক হারামটাকে আমি মেয়র বানিয়েছি। তোমরা তো সব জানো, সবই দেখেছো, সবই করেছো। কত কষ্টই করেছি আমি। আসলে যে দল থেকে একবার চলে যায় তাকে আর দলেই নেওয়া উচিত হবে না। ও মেয়র হওয়ার জন্য আমার সাথে বেইমানি করে স্বৈরাচারী এরশাদকে বাপ ডেকে এরশাদের পার্টিতে চলে গেছিল। সেখানে সেক খেয়ে আবার আমার কাছে ফিরে আসলো, তখনই বিমানটারে নেওয়া উচিত ছিল না, কিন্তু কি যে হলো, কি মনে করে আবার নিলাম। শয়তানটা আমার সাথে এত বড় বেইমানি করবে বুঝতে পারেনি, বুঝলে কি আর এই কাম করি। নেত্রী এখন নামাজ পড়ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 1994 সালের শেষ মুহূর্তে ধানমন্ডি বাড়িতে উঠেই 95 সালের জানুয়ারির প্রথম থেকেই জোরে সুরে লাগাতার আন্দোলন, সংগ্রাম, হরতাল, পদযাত্রা ইত্যাদি শুরু করলেন। দুপুর 2টায় টঙ্গী থেকে মহাখালী পর্যন্ত পদযাত্রা শুরু হলো। অর্থাৎ টঙ্গী থেকে সবাই পায়ে হেঁটে মহাখালী যাবেন। মহাখালীতে মঞ্চ তৈরি করা আছে। পদযাত্রা শেষে এই মঞ্চ থেকে শেখ হাসিনা ভাষণ দেবেন। শেখ হাসিনা তার বেতনভোগ ব্যাগ বহনকারী রামমোহন দাসের নামে রেজিস্ট্রেশন করা লাল রঙের নিশান পেট্রোল জিপে করে বাকি সব নেতা কর্মী পায়ে হেঁটে টঙ্গী থেকে মহাখালীর দিকে রওনা হলো। প্রায় 5-7 হাজার লোকের পদযাত্রা। হাজার লোকের ঠিক মাঝখানে শেখ হাসিনা জিপে করে পদযাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলছেন। পদযাত্রার মাঝে মাঝে গোটা বিশেক রিকশার মাইক বেঁধে নানান ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। জানুয়ারি মাস, শীতের বেলা, হাঁটতে খুব একটা খারাপ লাগছে না, দুপুর গড়িয়ে বিকেল হবে। হঠাৎ একটি মাইকে বলা হলো, শেখ হাসিনা এখন আসরের নামাজ পড়ছেন। সঙ্গে সঙ্গে সবগুলো মাইক থেকে বলা হলো, জননেত্রী বঙ্গবন্ধু কন্যা এখন আসর নামাজ পড়ছেন। ঘড়িতে তখন 3:15 বাজে। প্রেসিডিয়াম সদস্য তুফাইল আহমেদ বললেন, আরে থামো থামো, এখন আসর ওয়াক্ত হয়নি, একটু পরে বলো। এই কথা শুনে সব নেতারা হাসাহাসি শুরু করলো। এদিকে বঙ্গবন্ধু কন্যা নিশান পেট্রোল জিপের বড় বড় জানালার গ্লাস খুলে নামাজ পড়তে শুরু করলেন। আর পদযাত্রার হাজার হাজার পুরুষ জিপ গাড়ি ঘিরে শেখ হাসিনার নামাজ পড়া দেখতে লাগলো। নামাজ শেষ হয়ে গেল, কিন্তু মাইকে নামাজ প্রচার শেষ করা হলো না।
প্রায় 1 ঘন্টার বেশি সময় গোটা বিশেক মাইকে শেখ হাসিনা নামাজ পড়ছেন প্রচার করা হলো। অন্য আরেকদিন মোহাম্মদপুর থেকে পদযাত্রা শুরু হয়ে গুলশান আমেরিকান এম্বাসির সামনে দিয়ে বাড্ডা যেয়ে শেষ হবে। পদযাত্রা শুরু হলে শেখ হাসিনা ডেকে বললেন, নামাজের ওয়াক্ত হওয়ার পরে যেন মাইকে বলা শুরু করে, ওয়াক্তের আগে যেন বলা শুরু না করে। এবার মাইকম্যানদের আগেভাগেই শেখ হাসিনার নির্দেশ জানিয়ে দেওয়া হলো এবং আজ নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পর মাইকে প্রচার শুরু হলো। নেত্রীও যথারীতি নিশান পেট্রোল জিপের জানলা খুলেই নামাজ আদায় করলেন। হাজার হাজার পুরুষ মানুষও জিপ ঘিরে শেখ হাসিনার নামাজ আদায় দেখলো। পদযাত্রা শেষে বঙ্গবন্ধু কন্যা তার ধানমন্ডির বাসায় গেলে তার সঙ্গী বলল, আপা আপনি নামাজ পড়তে থাকলে মানুষ ভিড় করে আপনাকে দেখতে থাকে, এতে নামাজ নষ্ট হয়, আপনি নিশান পেট্রোল জিপে পর্দা লাগিয়ে নেন। শেখ হাসিনা বললেন, না, পর্দা লাগালে জিপের ডিসেন্সি থাকে না। তখন ওই সঙ্গী বলল, তাইলে আপা আপনি জিপে বড় একটা চাদর রাখবেন, যখন নামাজ পড়বেন তখন ওই চাদর দিয়ে জিপটা ঘিরে রাখবো, যাতে আপনার নামাজ পড়া কেউ দেখতে না পারে। জননেত্রী বললেন, না, তোমরা সব ভাইয়ের মতো, চাদর লাগবে না, আমার সাথে বেইমানি করেছে। এর 3 দিন পর কাশপুর থেকে গুলিস্তান পর্যন্ত পদযাত্রা। ওই পদযাত্রায়ও ওই একই মাইক, একই নামাজ, একই পুরুষ মানুষকে ঘিরে রাখা। এই পদযাত্রায় যোগ দিয়েছিল নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিশান পেট্রোল জিপের পাশে হাঁটতে হাঁটতে মোহাম্মদ হানিফ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জিজ্ঞেস করলেন, নেত্রী, আমার মিতাকে দেখছি না। নেত্রী বললেন, কোন মিতা? জেলা সভাপতি বললেন, নগর আওয়ামী লীগের সভাপতি ঢাকার মেয়র হানিফকে দেখছি না। সভানেত্রী রেগে বললেন, জানেন না, কুত্তার বাচ্চাটা আমার সাথে বেমানি করেছে, নিমক হারামি করেছে, ওরে আমি 1,37,00,000 টাকা খরচ করে মেয়র বানিয়েছি, আর কুত্তার বাচ্চাটা আমার সাথে বেমানি করেছে। ও এখন প্রতিদিন খালেদা জিয়ার সাথে দেখা করে, দিনে 3-4 বার খালেদা জিয়ার সাথে ফোনে কথা বলে, আর আমি খবর দিলেও আসে না, ফোন করলেও ধরে না। সময় আসলে এই বেমানটারও শিক্ষা দিতে হবে, বুঝলেন? এই বেমানদের উচিত শিক্ষা দিতে হবে। আপনারা প্রস্তুত হন। আওয়ামী লীগের সিদ্ধান্তের গুরুত্ব। 1995 সালে চাঁদপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী যুবলীগের এক কর্মী চেয়ারম্যান প্রার্থী হয়ে এবং যুবলীগের এই কর্মী আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে যায়। আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যুবলীগ কর্মী নির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে ধানমন্ডি 8 নম্বরে আওয়ামী ফাউন্ডেশন অফিসে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক বসে। আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে দলীয় শৃঙ্খলা রক্ষার বিষয়কে গুরুত্ব দেওয়া হয় এবং বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার বিশেষ গুরুত্ব সহকারে বলা হয়, আওয়ামী লীগের সিদ্ধান্তের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে যুবলীগ কর্মী নির্বাচনে প্রার্থী হওয়া দলীয় শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে শাস্তিযোগ্য অপরাধ। যদিও যুবলীগ প্রার্থী নির্বাচনে বিজয়ী হয়ে পৌরসভার চেয়ারম্যান হয়েছে, তবুও তাকে শাস্তি দেওয়া অত্যন্ত জরুরি, কেননা সামনে জাতীয় নির্বাচন। যুবলীগ কর্মী ও বর্তমানে চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সংসদ নির্বাচনে অনেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হয়ে যাবে। এসব বিষয়ে বিস্তারিত আলোচনার পর শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে যুবলীগ কর্মী চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়রকে সংগঠন থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ নাসেরের চতুর্থ ছেলে শেখ হেলালের চতুর্থ ভাই 20-22 বছরের যুবক শেখ রুবেল ধানমন্ডির শেখ হাসিনার বাসায় এসে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনাকে বলল, আপা তুমি চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে মালা দিয়ে বরণ করে নাও। শেখ হাসিনা বললেন, না, ওকে বহিষ্কার করব। শেখ রুবেল বলল, ও সবাইরে হারাইয়া চেয়ারম্যান হয়েছে, ওরে মালা না দিয়া বহিষ্কার করবা, এটা তুমি কও কি? জলদি ওরে ডাইকা আয়না, গলায় মালা দিয়া মিষ্টি খাও। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, দূর, গত রাতে তো আওয়ামী লীগ কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত নিছে ওকে বহিষ্কার করার। শেখ রুবেল বললেন, রাখো তোমার ওয়ার্কিং কমিটির কথা তুমি শুনো না, ওরা জানে কি? বেচারা জিতে আইছে, কোথায় বাহবা দিবা তা না, এখন উল্টা কথা। বড় আপা তুমি চেয়ারম্যান হিসেবে অভিনন্দন পাঠাও। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা বললেন, তাইলে এক কাম করি, আগে বহিষ্কার করি, পরে বহিষ্কার প্রত্যাহার করি। শেখ রুবেল বলল, দেখো তোমারে কইতেছি, এখনই চেয়ারম্যান হিসেবে অভিনন্দন জানাও, আর ঢাকা আইনা মিষ্টি খাওয়াইয়া গলায় মালা দাও। সভানেত্রী শেখ হাসিনা বললেন, তাইলে তো এখনই জিল্লুরকে বলতে হয়, নইলে আবার বহিষ্কারের চিঠি পাঠিয়ে দিবে। এতক্ষণে পাঠিয়ে দিয়েছে কিনা কে জানে। বলেই সঙ্গে সঙ্গে ফোন করে আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানকে বললেন, শুনেন, গতকাল রাতে ওয়ার্কিং কমিটি চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে বহিষ্কার করার যে সিদ্ধান্ত নিয়েছে, ওই চিঠিটা পাঠায়েন না, চেপে যান। এরপর শেখ রুবেল চলে যাওয়ার জন্য সিঁড়িতে নেমে এলে বঙ্গবন্ধু কন্যা রুবেলের পথ আগলে দাঁড়িয়ে বলে, এই রুবেল চাঁদপুর চেয়ারম্যানের কাছ থেকে কত টাকা নিয়েছিস, আমার ভাগ দে। শেখ রুবেল বলে, দুরু সরো, যাইতে দাও। নজিব বলে, আমারে ভাগ দে, নইলে যাইতে দিব না। বড় আপারে কইয়া দিমু। শেখ রুবেল বলে, পরে নিও, এখনো হাতে পাইনি। নজিব বলে, ঠিক আছে, আমারে দিব তো? হ্যাঁ, দিমু। জনগণকে শান্ত থাকার বক্তৃতা। 1995 সালের 24শে আগস্ট পুলিশ নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে
ইয়াসমিন নামের 14 বছরের এক কিশোরীকে দিনাজপুর যাওয়ার পথে ধর্ষণ ও হত্যা করে। এই খবর জানাজানি হয়ে গেলে পত্রপত্রিকায় প্রকাশ হলে দিনাজপুরের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং দিনাজপুরের মানুষ পুলিশের বিরুদ্ধে মিছিল মিটিং শুরু করলে শেখ হাসিনা দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম সহ কয়েকজন জেলা নেতাকে অনতিবিলম্বে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করেন। অ্যাডভোকেট আব্দুর রহিম সহ দিনাজপুরের 5 নেতা ঢাকায় এসে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি রুমে বিকাল প্রায় 5টায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। বঙ্গবন্ধু ভবনের ওই বৈঠকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনি শুরু হওয়া দিনাজপুরের এই আন্দোলনকে যে কোনো কিছুর বিনিময়ে প্রচণ্ড বিক্ষোভে রূপ দিয়ে বিস্ফোরণ ঘটানোর পরামর্শ ও নির্দেশ দেন। জননেত্রী শেখ হাসিনা বলেন, দিনাজপুরবাসীর এই বিক্ষোভকে নির্দলীয় খুলসে রেখে খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে এই গণবিক্ষোভ আরও বেগবান, আরও চাঙ্গা করে গণ অভ্যুত্থান সৃষ্টি করে খালেদা সরকারের পতন ঘটাতে হবে। এখন আর ঢাকার দিকে চেয়ে থাকলে চলবে না। এখন দিনাজপুরের থেকে শুরু করতে হবে এবং ঢাকায় এসে শেষ করতে হবে। প্রতিদিন প্রতি মুহূর্তে পুলিশের সাথে সংঘর্ষ করতে হবে, লাশের পর লাশ ফেলতে হবে, পুলিশের লাশও ফেলতে হবে, টাকা পয়সা যত লাগে নিয়ে যান, তবু এই কর্মসূচি বাস্তবায়িত করতে হবে। ওই পুলিশের মাঝে লোক আছে যাদের টাকা পয়সা দিলে গুলি করে মানুষ মেরে লাশের স্তূপ বানিয়ে দেবে। পুলিশের সাথেও কন্ট্যাক্ট করবেন, টাকা পয়সা দেবেন। মনে রাখবেন, যদি এগুলো সফল করতে পারেন তাহলেই কেবলমাত্র ক্ষমতার মুখ দেখতে পারবেন, নইলে জীবনে আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে পারবেন না। সারা দেশে যদি এসব দাঙ্গা হাঙ্গামা লুটতরাজ খুন খারাপি ছড়িয়ে দিতে পারেন, তবে একমাত্র যদি ক্ষমতার মুখ দেখেন। ইয়াসমিন ময়রা এসব ঘটনার একটা সুযোগ করে দিচ্ছে, এখন এটাকে কাজে লাগান। মনে রাখবেন, এসব অবশ্যই হতে হবে নির্দলীয় ব্যানারে। আওয়ামী লীগ নামের বিন্দু বিসর্গ যেন না আসে। ফাল দিয়ে কেউ মঞ্চে উঠে যাবেন না, সব করবেন পিছনে থেকে। পারতপক্ষে কোনো ব্যাপারে মুখ খুলবেন না। যদি মুখ খুলতে হয় তাহলে দুনিয়ার যত ভালো ভালো কথা আছে তাই বলবেন। কাজে যাই হোক, মুখে রাখবেন শুধু ভালো কথা। আর সত্যি যদি একটা লঙ্কাকাণ্ড ঘটিয়ে দিতে পারেন তাহলে আমি নিজেও দিনাজপুরে আসব, কিন্তু ওখানে আপনাদের সাথে আমার কোনো কথা হবে না। আমি শুধু বক্তৃতায় বলে আসব, ধৈর্য ধরুন, শান্ত থাকুন ইত্যাদি জাতীয় কথা। কিন্তু আপনারা আপনাদের কাজ পুরোপুরি চালিয়ে যাবেন। এখন 20 লাখ টাকা নিয়ে যান, পরিস্থিতি বুঝে বাকি যা লাগবে ওখানেই পৌঁছে দেব। আমি শুধু কাজ চাই। টাকা নিয়ে যাওয়ার জন্য আপনাদের গাড়ি টাড়ির ব্যবস্থা আছে? নইলে আমি টাকা নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে দিই। অ্যাডভোকেট আব্দুর রহিম সহ অন্যান্য নেতারা বঙ্গবন্ধু কন্যার কাছ থেকে বিদায় নিয়ে বঙ্গবন্ধু ভবন ত্যাগ করে চলে গেল। রাত তখন 8টা। ওদিকে দিনাজপুরে অপরাধী পুলিশ ইয়ামিন হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে দিনাজপুরের জনতা আরো ক্ষুব্ধ হয়ে ওঠে। বঙ্গবন্ধু ভবন থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার ঠিক 2 দিন পর অ্যাডভোকেট আব্দুর রহিম 5 নম্বর ধানমন্ডির বাসায় ফোন করে জননেত্রী শেখ হাসিনাকে না পেয়ে এই মেসেজ বা সংবাদ দেন যে, নেত্রীকে বলবেন এখন পর্যন্ত পুলিশের কোনো লাশ পাওয়ার সংবাদ পাওয়া যায়নি, তবে এখন পর্যন্ত পুলিশি গুলিতে নিহত 7 জন দিনাজপুরবাসীর লাশ পাওয়া গেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাসায় ফিরলে তাকে এই মেসেজ বা সংবাদ দেওয়া হলে তিনি সঙ্গে সঙ্গে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চের পুলিশদের আজ আর কোনো কাজ নেই বলে বিদায় করে দিয়ে ধানমন্ডি 8 নম্বর রোডে তার চাচাতো চাচা শেখ হাফিজুর রহমান টুকনের বাসায় গিয়ে দিনাজপুরের অ্যাডভোকেট আব্দুর রহিমের সঙ্গে কথা বলেন। বঙ্গবন্ধু কন্যা বলেন, ঠিক আছে, চালিয়ে যান, আরো জোরে চালিয়ে যান, টাকা পয়সা যা দরকার আপনি পেয়ে যাবেন, আর একটু জোরদার করেন, আমি আসছি। অতঃপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিনাজপুর গেলেন। জনতাকে শান্ত থাকা ও ধৈর্য ধরার বক্তৃতা দিয়ে আবার ঢাকায় ফিরে এলেন এবং ফিরে এসে বললেন, না, যত গুড় তত মিঠা হয়নি, অর্থাৎ যত টাকা খরচ করা হয়েছে তত ফল আসেনি। সুপ্রিয় শ্রোতা, এর পরের পর্বে আমরা বাকি অংশটুকু পড়ে শোনাবো। সেই পর্যন্ত পাশে থাকুন। ধন্যবাদ।